শ্রদ্ধা বন্ধুগণ, পুজোর মরশুম চলছে। পুজোর সাথে অনেক চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, ভালো চিন্তা, আনন্দ মেতে ওঠা, প্ল্যান প্রোগ্রাম, কি প্ল্যান এবছর, ইত্যাদি ইত্যাদি। তবে কিছু মানুষের ধারণা আছে যে টাকা থাকলেই বোধহয় সব আনন্দ, সব সুখ কেনা যায়, কিন্তু ধারণাটা ভুল। অনেকে হয়তো ভাববেন যে না, আপনি ভুল বলছেন। বেশ, তাহলে যুক্তি দিয়ে দেখা যাক যে যারা প্রতিদিন টিভির পর্দার সামনে বসছেন, কেন বসেন? কোনো একটা নেশায় কিছু না কিছু নতুন আপনারা পাবেন, আর সেই জন্যই এই নতুন কিছু আপনাদের কাছে উপহার দেবার জন্যই আমারও আশা প্রতিদিন। তাই আজকের একদম নতুন অনুষ্ঠান পুজো উপলক্ষে নাম দিয়েছি টাকা মাটি, মাটি টাকা। টাকার ছবি দেখেই মোটামুটি আপনাদের ভালো লাগছে। এরমভাবে সারি সারি টাকা যদি ব্যাগ থেকে বার করে বিছানায় সাজিয়ে রাখতে পারতাম, এরমভাবে এত টাকা যদি আমার বিছানার তলায় রাখা থাকতো, বাথরুমে কোমোডের মধ্যে রাখা থাকতো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো ভাবতে দোষ কোথায়? ভাবতে তো আর পয়সা লাগে না। তাই ভাবে, মানুষ ভাবে, আর ভাবার জন্যই তো মনটা দিয়েছে ভগবান। তাই টাকা মাটি, মাটি টাকা কেন, আপনাদের সেই ধারণাটা এখন পরিষ্কার হবে। মন দিয়ে দেখতে থাকুন, তাহলেই হবে। ফোন করার জন্য ব্যস্ত হবার কিছু নেই, কারণ আজকে ফোন করতে গেলে নিচের দুটি নাম্বারে ফোন করতে হবে। ওই নিচে দুটি নাম্বারে আপনার যাবতীয় বক্তব্য বলুন, আপনি তার উত্তর পাবেন। ফোন থাকলেই যে এখনই ফোন করে ফেলতে হবে না, জ্ঞানর জ্ঞানর করে কোনো লাভ নেই। নিচের দুটি নাম্বারে আজকে কল করবেন। তাহলে প্রেজেন্টেশনের মধ্যে একটু প্রবেশ করা যাক। মন দিয়ে দেখতে থাকুন আজকের অনুষ্ঠান টাকা মাটি, মাটি টাকা কেন বলছে, কেন বললাম। তাই চলুন অনুষ্ঠানের ভেতরে ঢুকি। অনেকের ধারণা যে টাকা থাকলে সব কিছু হয়, কিন্তু আমার কথায় টাকা থাকলে এরকম সুন্দর বিছানা কেনা যায়, বালিশ কেনা যায়, এরম বিছানার চাদর কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। ঘুম কোথাও বিক্রি আছে? ঘুম চাই, ঘুম। আমাদের ঘুমের অনুষ্ঠানটা দেখেছেন নিশ্চয়ই, যে ঘুমের এত অভাব ঘটে গেছে মানুষের কাছে, আর দুদিন পর ফেরিওয়ালা পাড়ায় পাড়ায় গিয়ে ঘুম চাই, ঘুম বলে বেরোবে। সে অমল দইওয়ালার মতো। আর মানুষ এখন এমন যান্ত্রিক হয়ে গেছে যে রাতে ঘুম হয় না বলে ঘুমটাও পয়সা দিয়ে কিনতে যায়, ফলে খুব তাড়াতাড়ি ঘুমোবার দেশে চলে যায়। কারণ যে মানুষটা নর্মাল, সাধারণ, স্বাভাবিক ঘুম হয় না, ওরকম মানুষের বেশি দিন যে নেই সেই মানুষটা নিজেও জানে। কারণ যে ঘুমের ওষুধটা খেলে 10টা খেয়ে নিলে আর ঘুম ভাঙে না, সে প্রতিদিন ঘুমের ওষুধটা খেয়ে যাচ্ছে, ফলে তার রেজাল্ট কি হতে পারে, তাই না? তাহলে এখানে কি দেখলাম, যে টাকা দিয়ে বালিশ কেনা যায়, বিছানা কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। তারপরে বলছে যে আপনার টাকা থাকতে পারে, অনেক টাকা থাকতে পারে, আপনি টাকা দিয়ে ঘড়ি কিনতে পারেন, পৃথিবীর সেরা দামি ঘড়িটা কিনতে পারেন, সেটা রোলেক্সের হোক বা র্যাডো হোক, কিন্তু সময়টাকে কি কিনে রেখে দিতে পারবেন নিজের পকেটে?
বাঁধতে পারবেন সময়টা? আর এই সময়টাই বাঁধা বড় কঠিন, যেটা পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে সময়টাকে বেঁধে রেখে দেয়। মানি লস ইজ নাথিং লস, টাইম লস ইজ এভরিথিং লস। সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়। আমাদের জীবনের প্রতিটা দিন, এই যে জন্মদিন পালন করার সময় আমরা মোমবাতি নিভিয়ে দিই, ফুঁ দিয়ে নিভিয়ে দিই না? এটা কি কোনো শুভ লক্ষণ? কারণ আপনি যদি পুজো করতে বসেন, প্রদীপটা ধরেছেন আর সাথে হাওয়াতে নেভে গেল, আপনার ততক্ষণই মনের মধ্যে একটা নেগেটিভ হবে, তাহলে বোধহয় কিছু খারাপ আছে, আজকে আমার হাতে প্রদীপটা কেন জ্বলছে না। তাহলে সেই খারাপ যদি হয় প্রদীপ মোমবাতি নিভে যাওয়ায়, তাহলে জন্মদিন পালনের সময় ফুঁ দিয়ে নেভানো হয় কেন? এই জন্যই যে আমরা জীবনের জ্বলন্ত দিন এতগুলো কাটিয়ে এলাম, তাই দিন করা হলো। এখন থেকে শুরু নতুন দিন, আবার নতুন একটা বছর নতুন জীবনের। কারণ প্রতি বছর আমরা যে জন্মদিন পালন করি, এটা নিয়ে অনেক ডিবেট হয়েছে যে মারা যাবার সময় মোমবাতি জ্বেলে দেওয়া হয়। ধূপ জ্বালিয়ে দেওয়া হয়, কারণ তখন জ্বালানো হয়। কেন? তাকে নতুন আরেকটি জীবনের আহ্বান জানাবার জন্য। আর এখানে মোমবাতি নিভিয়ে দেওয়া হয় কেন জন্মদিনে? যে তার জীবনের এতগুলো বছর নিভে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। হাজার চেষ্টা করেও আর ফিরে আসতে পারবে না একটি দিনও, এতগুলো বছর না। তার মানে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমরা মৃত্যুর দিকে দৌড়ে চলেছি। তাই জীবনের এতগুলো দিন নিভে যাবার জন্য তাই মোমবাতি নিভিয়ে আমরা কেক কাটি, হ্যাপি বার্থডে টু ইউ বলি। তাহলে এই সময় বড় কঠিন। আমরা পয়সা দিয়ে ঘড়ি কিনতে পারছি, অনেক দামি ঘড়ি কিনতে পারি, আপনিও পারেন, সবাই কিনি। একটা দিনকে ধরে রেখে দিন তো, যে আজকে 6 অক্টোবর, এটা আর 7 তারিখে যাবে না, আটকে রাখুন। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই এই সময়টাকে ধরে রাখার। আপনি পয়সা দিয়ে সুন্দর ঘর বানাতে পারেন, বাংলো কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, সবকিছু করতে পারেন, কিন্তু সুখী সংসার, সুখের সংসার, এটা কোনোদিন পয়সা দিয়ে হয় না। পয়সা দিয়ে আপনার দামি বাড়ি কিনতে পারেন, কিন্তু দামি বাড়ির মধ্যে যে মানুষগুলি থাকবে, তাদের যে সুখ স্বাচ্ছন্দ্য, সেটা পয়সা দিয়ে কেনা যায় না, হয় না। মানুষগুলোর মানসিকতা যদি ভালো না হয়, মানুষগুলোর যদি ইগোর প্রবলেম না থাকে, ওই মানুষগুলোর যদি অহংবোধ না থাকে, তাহলে সুখের সংসার হবে। আর যদি প্রতিটা মানুষের ইগো, অহংকার, দাম্ভিক, আপনার দামি বাড়ি হতে পারে, ভেতরে কোনো সুখ নেই, মানে ওখানে থাকাটা যে কি কষ্টকর, যে 4 দেওয়ালের মধ্যে যে মানুষগুলি একসাথে থেকে এসেছে এত বছর, আর সেই মানুষগুলোর সাথে কোনো মনের মিল নেই, কোনো কথা নেই, বার্তা নেই, যে যার সে তার মতো, সব সময় কোনো না কোনো রাজনীতি ঘুরছে আপনার মনে, আপনি সংসারে সুখ স্বাচ্ছন্দ্য টিকিয়ে রাখতে পারবেন না। তাই তো আজকের ডেটে শুধু এই পশ্চিমবাংলায় প্রতিদিনে 1000 থেকে 3000 অবধি ডিভোর্স হয় এভরিডে। শুধু পশ্চিমবাংলার সমীক্ষা বললাম। তার উদাহরণ রবিবাসরীয় পাত্রপাত্রীর পেজে চলে গেলে দেখবেন সব ডিভোর্সি ছেলে, ডাইভোর্সি মেয়ে, ডিভোর্সি ছেলে, সর্বগুণা নিপুণা, সঙ্গীতজ্ঞা, সুশ্রী, শিক্ষিতা, সব
তবু সে ডিভোর্সি। কেন? কারণ সে সংসার ধরে রাখতে পারেনি। তাদের দুজনের মধ্যে কারোর একজন ইগো ছিল, তাদের বাড়িটা দামি ছিল, সচ্ছলতা ছিল, টাকা পয়সার অভাব নেই, কিন্তু মনে আনন্দ নেই। কারণ এই মানুষগুলো সর্বদাই কোনো না কোনো রাজনীতি নিয়ে চলছে, কারণ না কারোর কথায় ওঠা বসা। মানে আমি থাকি এখানে আর আমার রিমোটটা আরেক বাড়িতে, সেখানের দ্বারা পরিচালিত। মানে আপনার এই ঘরটা ভেঙে যাবে, তাহলে পয়সা দিয়ে আপনার দামি ফ্ল্যাট কিনে বা বাংলো কিনে কোনো লাভ হলো না, কিন্তু আপনি সংসার টিকিয়ে রাখতে পারলেন না। তাহলে টাকা পয়সা দিয়ে সবসময় সবকিছু কেনা যায় না। যে ধারণাটা আপনাদের ছিল সেটা সম্পূর্ণ ভুল। দেখি আরো কি বলছে। ঠিক তেমনি আপনি পয়সা দিয়ে গলায় হীরের নেকলেস কিনতে পারেন, আর যদি গলায় ক্যান্সার থাকে তাহলে এমন নেকলেসের লাভ কি? যে গলায় ক্যান্সার আছে তার আর হীরের নেকলেস কি হতে পারে বলুন তো, তাই না? আমরা কি পারবো টাকা দিয়ে আমার গলার ভেতরে ক্যান্সারটা সারিয়ে দিতে? তারপর তো নেকলেসটা মানাবে না। আমার গলায় ক্যান্সার, আমি এদিকে দামি দামি টাই পরবো, গলায় দামি সোনার চেন পরবো, লাভ কি হলো? পয়সা দিয়ে নতুন জীবন ফিরে পাওয়া যায় না। ওটা কপালে যে যতদিন নিয়ে এসেছি ততদিন। আপনার পয়সা আপনার জীবনের এক্সটেনশন করাতে পারে না। ইটস নট পসিবল। নেক্সট কি বলছে? দামি জিন্স, দামি জামা, জুতো, জ্যাকেট, আর বাঁদিকে দেখুন ওই মানুষটার প্রতিটা জয়েন্টে জয়েন্টে যন্ত্রণা। তাহলে ওই মানুষটার এই দামি জামা কাপড়ের কি প্রয়োজন বলুন তো? যে সামান্য একটা লুঙ্গি, গামছা, বারমুডা পরার ক্ষমতা নেই, এত শরীরে যন্ত্রণা, তার এত বিলাসিতার জামা কাপড়, দামি দামি প্যান্টালুন্স বলুন, জুডিয়া বলুন, যাই, কি লাভ আছে? সে কি পারবে পয়সা দিয়ে অনেক টাকা খরচা করেও তার শরীরের সব যন্ত্রণা রিমুভ করতে? কই করে দেখান তো। হয় না। টাকাই সব কথা নয়, কারণ নিজের জীবনের, নিজের শরীরের, মন ও শরীর এই দুটোকে ভালো রাখাটা মানতেই হবে। সে আপনি যত বড়ই মহাপুরুষ হন। এত বাবা মহারাজ, এত বড় বড় মহাপুরুষদের কত জ্ঞান শুনি ইউটিউবে। কই তাদের জীবনটাকে আর একটু লম্বা করে নিক তো, 150 বছর বাঁচুক, বেঁচে দেখাক, 200 বছর বেঁচে দেখাক। পারবে? একজন জ্যোতিষী, সে কত দামি দামি পাথর দেয়। কেন? মানুষের ভাগ্য বদলে যাবে বলে, লটারি লেগে যাবে। যদি সে নিজের জন্য একটা পাথর পরে কালকে লটারি লাগিয়ে দেখাতো, বা তার জীবনের সমস্ত অসুবিধাগুলো কাটিয়ে দিত, সম্ভব না। এটা মানতে হবে তো। দম্ভ দেখিয়ে লাভ নেই তো। আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি, আমি যা বলবো তাই হবে, আমার জীবনটাকে আমি 200 বছর বাঁচিয়ে রাখতে পারি। কই হোক, একটা তো হোক। সুতরাং টাকা পয়সা দিয়ে ক্ষণিকের সুখ কেনা যায়, দীর্ঘক্ষণের নয়। আমরা দেখেছি, ভুরি ভুরি উদাহরণ আছে সবার কাছে, আপনারাও জানেন সেটা। তবু মনকে সান্ত্বনা দেন, হয়তো টাকা থাকলে বোধহয় আমি বাজারের ব্যাগে করে বাজার থেকে সুখ কিনে আনতাম গো। সম্ভব না গো, কখনোই সম্ভব নয়। নেক্সট কি বলছে?
এখানে টাকা থাকুক না থাকুক, এই যে হাসিটা দেখছেন, এটা টাকা পয়সা ছাড়া, এটা ন্যাচারাল। এটা পৃথিবীর সব থেকে বড় সত্য, যে যার মুখে হাসি আছে সর্বদা, সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তার টাকা পয়সার এইসব ব্যাংক ব্যালেন্সের কোনো দরকার নেই, কিছু দরকার নেই। কারণ টাকা পয়সাই সব নয়। আপনি ভালো থাকবেন, হাসতে থাকুন, নিজের মনকে বোঝাতে থাকুন যেটা পেয়েছি ওটাই সঠিক, ওটাই পাওনা ছিল, ওটাই আপনার ভবিতব্য। যখনই একটা মানুষ নিজের চাওয়ার থেকে পাওয়াটা বেশি হয়ে যাবে, বা নিজের পাওয়া থেকে চাওয়াটা বেশি হয়ে যাবে, তখনই সে আস্তে আস্তে দুঃখের জীবনে ঢলে পড়বে। এটা হচ্ছে ধ্রুব সত্য কথা। আপনার মাইনে 10,000 টাকা, আপনি 1 লাখ টাকা ইনকাম করার চেষ্টা করছেন, তার মানে আপনাকে কোনো অসৎ পথ অবলম্বন করতে হবে। আপনি হয়তো অসৎ পথ অবলম্বন করে 1 লাখ টাকা 1 মাসে ইনকাম করে ফেললেন, পরের মাসে পুলিশ অ্যারেস্ট করবে আপনাকে, তাহলে ওই 1 লাখ টাকা রোজগার করে ভোগ হলো না। কিন্তু তার বেশ কিছু জ্বলন্ত দৃষ্টান্ত আপনারা নিউজ চ্যানেলে কিছু মাস আগে থেকে দেখেছেন, কিন্তু যে টাকা রোজগার করা যায় সৎ পথে বা অসৎ পথে, দুটোতেই। কিন্তু অসৎ পথের রোজগারটা বোধহয় ভোগে সইবে না। কৃষ্ণ ঘরে চলে যেতে হবে, যেখানে কৃষ্ণের জন্ম হয়েছিল, কারাগারে। তাই সর্বদা টাকা করে কোনো লাভ নেই। টাকা জীবনের সবকিছু নয়। মানুষ যখন প্রথম মানব জন্ম নিয়ে জঙ্গলে থাকতো, তখন ওদের টাকা লাগতো না তো। তাহলে এই মানুষগুলোকে এই সভ্যতার সমাজ থেকে একদিন যদি জঙ্গলে চলে যায়, আবার এই সভ্যতা সব পিছনে ফেলে দিয়ে, দেখবেন মানুষ সেদিন সুখী। আজকে হাতে আইফোন, তো আবার রাতে শুয়ে বিছানায় শুয়ে ভাবছেন যদি একটা OnePlus হতো। আজকে সুন্দর মোটর বাইক, কালকে ভাবছেন যদি কালকে একটা মার্সিডিজ কিনতে পারতাম, বিদেশি গাড়ি একটু চাপতাম। এই অহেতুক আশাগুলো মানুষকে কষ্ট দেয়। আমি স্বপ্ন দেখব, ভালো কথা, বাট আপনাকে তার মতো পরিশ্রম করতে হবে। তো আপনি খাটবেন না, আপনি এদিকে মাথা মারছেন কি করে বেশি টাকা রোজগার করা যায়, তার মানে আপনাকে কোনো অসৎ পথ অবলম্বন করতে হবে। আচ্ছা, আরেকবার জানিয়ে দিই, যারা ফোন করছেন ছটপট করার কিছু নেই, নিচের 2টি নাম্বারে কল করতে বলেছি। বাংলা বোঝেন নিশ্চয়ই, এত বড় স্মার্টফোন কিনেছেন যখন, ফণীভূষণ, তাই না? তাই নিচের 2টি নাম্বারে কল করুন। রোজ যে কথা বলতে হবে এমন কোনো মানে নেই, মাঝের মধ্যে কিছু কথা শুনতেও তো হয়, তাই না? আমার মনে হয় প্রয়োজনে আসবে। গল্প দাদুর আসর করতে তো আসেনি, অনেক মানুষের কাজে লেগে যায়। যার ভালো লাগবে না টিভি বন্ধ করে দেবেন। কিন্তু যাদের ভালো লেগে যায় এখানে কথাগুলো বেঁধে, তারা টিভি বন্ধ করা তো দূরের কথা, চ্যানেলটা ঘোরাতেও পারবে না, এখানে আটকে যায়। কেন? আমার এই গল্পগুলোর সাথে সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষগুলোর জীবনের কথা আছে, যে তারা প্রতি পদে পদে প্রতিটা মুহূর্তে আমার গল্পের সঙ্গে তাদের জীবনের মিল। কি করে সরবে তারা এখানে আটকে যাবেই এই চ্যানেলে, তাই না? চলুন নেক্সট কি বলছে দেখি। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এটা আমরা জানি, কিন্তু তবুও টাকা করছি, প্রচুর টাকা চাই, অনেক ইনকাম করতে হবে, অনেক। একে বাঁশ দিয়ে ওকে কাঠি দিয়ে কি হবে? ভোগ হবে নাকি আপনার? তাহলে এত 2 নম্বরই কেন করেন? কি ভাবেন? কোথাও কি ধরা পড়ছেন আপনার 2 নম্বরীটা? কোথাও তো ধরা পড়ে যাচ্ছেই। একটা জিনিস আমি বারবার বলে থাকি, কিন্তু শ্মশান ঘাটে কিন্তু কোনো লকার নেই, কোনো ব্যাংক নেই, আর কোনো এটিএমও নেই। আপনার এই অসৎ পথে কাড়ি টাকা সব জড়ো করেছেন, যে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে রাখতে পারবেন না, কিন্তু বর্ষে গিড়ালা হয়ে গেল। আর আপনার শরীরের উপর যে ওই পাতলা সাদা চাদরটা দেবে, ওই সাদা চাদরের মধ্যে কোনো পকেট নেই যে আপনি ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডগুলো নিয়ে চলে যাবেন, সব রেখে যেতে হবে।
তাহলে কেন এই অসৎ পথে এত টাকা রোজগার করছেন? যে এত টাকা রোজগার করতে গিয়ে আপনার সংসারের সুখ স্বাচ্ছন্দ্য সব হারিয়ে ফেললেন, নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক দূরত্ব করে ফেলছেন। কি দরকার ছিল? কথাগুলো খারাপ লাগছে, বাট এটা বাস্তব। কিন্তু এই টাকা করতে গিয়ে আপনি ভাবুন তো, যে আপনি বাড়ি ফেরার কথা ভুলে যান। টাকা করতে গিয়ে আপনার পরিবারের সঙ্গে কোনো কথা নেই। এই টাকা করতে গিয়ে নিজের কাছের মানুষগুলোকে, যারা আপনাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারে না, তাদের থেকে আপনি দূরে হয়ে গেছেন। কি লাভ কি এমন টাকা রোজগার করে? আপনার জীবনের কোন কাজে আসবে এগুলো? আপনি তো রাতে ঘুমাতে পারেন না, হ্যালো 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 করছেন, বিরাট অর্ডার তুলছেন, অনেক টাকা ডলারে ইনকাম আসছে, চেকের পর চেক, তাই না? তারপরে গল্প শোনাচ্ছেন কোনো সাধু বাবার কাছে বসে গিয়ে, শুধু চা খেয়ে দিন কাটাইছি রে ভাই। কে আপনাকে বলেছিল চা খেয়ে দিন কাটাতে? কেন খাননি? কেন? সব মুড়ি খেয়ে আমার জীবনটা কাটাইছি, তবে আজকে এই জায়গায় দাঁড়াইছি। আচ্ছা, ওই যে চপ মুড়ি খেয়ে দিন কাটিয়েছিলেন, আজকে যে দাঁড়িয়েছেন, অনেক টাকা করেছেন, ওই টাকাটা ডাক্তারকে দিতে হবে। কেন? আপনার পেটে আলসার হবেই তো, তারপরে ক্যান্সার হবে, তারপর ওই টাকাটা ডাক্তারকে দিতে হবে। তার থেকে ওই টাকা না বাঁচিয়ে আপনি অল্প অল্প করে যদি সাধারণভাবে খাওয়া দাওয়া করে সুস্থ শরীর নিয়ে, সুস্থ মন নিয়ে জীবনযাপন করতেন, আপনি সুস্থভাবেই সারা জীবনটা থাকতে পারতেন। কিন্তু আপনি তা করেননি। তাই একটা কথা মাথায় রাখুন, স্বাস্থ্য সম্পদ। আপনার সুস্বাস্থ্য থাকলে ওটা সঙ্গে যাবে, আর কেউ যাবে না। আপনার স্বাদের সন্তান, স্বাদের স্ত্রী, বাবা মা, বন্ধু বান্ধব, বান্ধবী, ফেসবুকে 5,000 ফ্রেন্ড লিস্টে বন্ধু, হোয়াটসঅ্যাপে আরও 10,000 বন্ধু, কেউ জিজ্ঞাসাও করতে আসবে না কিভাবে মারা গেল। কেউ আসবে না। আপনার ফেসবুকে ছবি পোস্ট করায় যে 5,000 লাইকস পরে, কেউ আপনাকে জিজ্ঞাসা করতে আসবে না, বা একটা মেসেজ করো মেসেঞ্জারে জানাবে না যে কি ব্যাপার, মানুষটাকে তো আর পাচ্ছি না ফেসবুকে। তাহলে কিসের এত বন্ধু বান্ধব এসব বলেন? কিচ্ছু হয় না, ভসে গিড়ালা, উলুবনে মুক্ত ছড়ানো বলে কে। খুব বাস্তব কথা এগুলো। কিন্তু আজকালকার জেনারেশনে ছেলে মেয়েদের মনে ধরবে না। তারা তো ফোনই ভূষণ। খাবার না দাও, ফোন হাতে দিতে হবে। 1.5 বছরের বাচ্চা থেকে, বেশি হয়ে গেল 1 বছরের বয়স থেকে ফোন চাই। তো এই যে কৃত্রিমভাবে বেঁচে থাকা, মানে কি হলো, তাই না? তাহলে হেলথ ইজ ওয়েলথ কি বলছে? চলুন এবার আপনাদের খাতা পেন নিয়ে বসে পড়ুন। আজকে পুজোর আগে প্রচুর ঘরোয়া টোটকা দিয়ে যাব, যেগুলো আপনার প্রয়োজনে আসবে। কাঁচা হলুদে থাকা কারকিউমিন ক্যান্সার দূর করতে সাহায্য করে, এটা কিন্তু সবাই জানে। যে অনকোলজিস্ট সেও জানে। কারকিউমিন ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করে তাদের মৃত্যু ঘটায়, ফলে ক্যান্সারের সম্ভাবনা হ্রাস পায়। বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে যে প্রায় 56 রকম ক্যান্সারের সম্ভাবনা কাঁচা হলুদ মানে কারকিউমিন খেলে কমে যায়। মানে হলুদের এক্সট্র্যাক্ট বলছি আমি। কাঁচা হলুদ খেলে তো কাজ হয়, কিন্তু তার থেকেও বেশি কাজ হয় হলুদ থেকে যে এক্সট্র্যাক্ট বেরোয়, যার নাম কারকিউমিন। যারা জানেন না শিখে নিন। হলুদের থেকেও বেশি কাজ করে হলুদ থেকে নির্যাসিত রস। হলুদের ভেতরে যে সেল আছে তা থেকে নির্যাসিত রস, মলিকিউল, তাকে বলা হয় কারকিউমিন। সুতরাং 1 ড্রপ কারকিউমিন জিভে পড়লে অন্তত 100 গ্রাম হলুদের কাজ করে, কাঁচা হলুদের। মানে 100 গ্রাম কাঁচা হলুদ খেলে যে কাজ করবে, একটা ড্রপ দেবে কারকিউমিনের, সেই সমান পরিমাণ কাজ করতে থাকে। বোঝাতে পারছি? তাহলে কাঁচা হলুদ কতটা উপকারী বুঝতে পারছেন? এটা জানতেন, তবুও লিখে রাখুন। কারকিউমিনটা অনেকেই জানতেন না, যে হলুদ থেকে নির্যাসিত রসের নাম কারকিউমিন। এটা হলুদের থেকেও বেশি কাজ করে, এইটুকু লিখে রাখুন, তাহলেই হবে। তারপর আপনি আমার কাছে যেদিন আসবেন বা আমাদের ফোনে অর্ডার করলেও পেয়ে যাবেন যে কারকিউমিন ড্রপ আছে, এক্সট্র্যাক্ট ড্রপ। একটা ফোঁটা জিভে দিয়ে দিলে সকালবেলা ব্লাড শুদ্ধ। নেক্সট যাই আমরা। খাতা পেন নিয়ে বসুন, নাহলে কিন্তু হবে না। নারকেল তেল আর বেকিং সোডা কি উপকারে লাগতে পারে?
দাঁতে হলুদ ছোপ পড়ে গেছে, দাঁত ক্ষয়ে যাওয়া এবং মাড়ির গর্ত হয়ে যাওয়া, এরকম যদি সমস্যা ঘটে আপনার, তাহলে নারকেল তেল ও বেকিং সোডা মিক্স করে নিয়ে দাঁত মাজুন প্রতিদিন সকালবেলা আঙুল দিয়ে। নারকেল তেল, যে নারকেল তেল শীতকালে জমে যায়, সেই নারকেল তেলের সাথে বেকিং সোডা ভীষণভাবে উপকারী। আঙুল দিয়ে মাজতে হবে। যাদের দাঁত হলুদ হয়ে গেছে এবং কোনো এক সময় পান খেতেন অথবা গুটখা খেতেন, দাঁতের ফাঁকে ফাঁকে কালো দাগ পড়ে গেছে, একদম সুন্দর হাসি কিন্তু লোকের সামনে হাসতে পারছেন না, কাল থেকেই করুন। আমার টোটকা মিস যায় না, জানেন আপনারা কেন? এগুলো বহু মানুষকে দিয়ে থাকি আমি, একজনকে নয়, কয়েক হাজার লোকের উপর অ্যাপ্লিকেশন করে করে কনফার্ম আমি আজকে। তাই বহু ডাক্তাররাও এই টোটকা নোট করে। কেন? এই টোটকা মানুষকে বেলোবার জন্য। এই শিক্ষা নিজের মধ্যে রেখে জমিয়ে রেখে কোনো লাভ নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো বলে গিয়েছিলেন, শিক্ষা যত বিলোবে ততই তোমার জ্ঞান বাড়বে। মানে এগুলো আপনাকে বলে দেওয়া মানে আমাকে তো আবার নতুন স্টক করতে হবে, তার মানে সঞ্চয় হচ্ছে। ইয়েস, তাই আপনিও যদি এটাই উপকার পান, যে নারকেল তেল আর বেকিং সোডা দিয়ে দাঁত মেজে দাঁত যদি আপনার কালকে সকালে ঝকঝক করে, এরকম আঙুলদের টেনে না, স্টিলের বাসনে যেরকম আওয়াজ হয় এরকম দাঁতে আওয়াজ হবে, ঝকঝক করবে মুক্তোর মতো একদম। আর তাই আপনি আবার আরো দুজনকে বলবেন, দেখবেন এইভাবে কত মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। যদি আপনি উপকার পান আমার ঘরোয়া টোটকায়, আপনি আর দুটো মানুষকে জানাবেন, তাদেরকেও বলে দেবেন যে আপনারা যদি উপকার পান আপনারাও দুজন মানুষকে জানান। এইভাবে এই চেন কত মানুষের কাছে পৌঁছে যাবে। এত দামি দামি দাঁতের মাজনের কোনো ভ্যালুই থাকবে না, দেখবেন ঘরোয়া জিনিসে আপনার অনেক বড় কাজ। কারণ যারা গুটখা খেয়ে বা পান খেয়ে দাঁতের ফাঁকে দাগ হয়ে গেছে, আজকের ডেটে ভারতবর্ষে কোনো দাঁতের মাজনের কোম্পানি নেই যে ওই দাঁতের দাগ তুলে দেখাতে পারে। চ্যালেঞ্জ আমার, কারণ সম্ভব নয়। তাই কিন্তু এই ঘরোয়া টোটকা ম্যাজিকের মতো কাজ করবে। ঠিক, নেক্সট লিখতে থাকুন। নেক্সট বলছে কিডনি রোগের লক্ষণ। প্রচুর আমার কাছে কিডনি রোগীরা আসেন, তারা এসে বলে স্যার আমার কিডনি ফেল হয়ে গেছে, এদের কিছুই জানে না। সে কিডনি যদি লক্ষণ খারাপ হয়, প্রস্রাবের রং পরিবর্তন হবে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, প্রস্রাব করার সময় ব্যথা হতে পারে, দেহে ফোলা ভাব আসবে, হাত পা মুখ চোখের নিচে এগুলো ফুলতে থাকবে। তবে একটা মানুষকে ঘোষণা করা যেতে পারে যে আপনার কিডনিটা আস্তে আস্তে খারাপ হচ্ছে। দুম করে একটু পা ফুলে গেছে, আপনি বললেন আমার কিডনিটা না স্যার ফেল হয়ে গেছে। ভুল ধারণা নিয়ে ঘুরে বেড়াবেন না। আমি এরকম আমার কাছে আসা অনেক ভ্রান্ত ধারণা নিয়ে যে স্যার ডাক্তার বলেছে 1.7 ক্রিয়েটিনাইন আমার কিডনি ফেল হয়ে গেছে, ওই ডাক্তারকে এখনো পড়াশোনা করতে বলুন, অশিক্ষিত। তা বলে এই নয় যে আমি মহাজ্ঞানী মানুষ। যেটা ভুল সেটা ভুল বলবো তো, বলবেন না? একটা মানুষ যদি জুতো পরে মন্দিরের মধ্যে উঠে যায়, তা তাকে যদি কেউ বারণ করে যে জুতো পরে মন্দিরে ওঠা নিষেধ, আপনি এটা কি করছেন, তাহলে ভুলকে ভুল বলবো না? তার জন্য কি অনেক জ্ঞানী মানুষ হতে হয়? নিশ্চয়ই না, সাধারণ মানুষরাও এগুলো জানে। তো সুতরাং ক্রিয়েটিনাইন 1.7 হয়েছে, তাকে যদি বলে কোনো ডাক্তার যে আপনার কিডনি ফেল হয়ে গেছে, আমি তাকে বলবো একদম এখনো দরকার আছে আপনার শিক্ষার, আপনি এই বিদ্যা নিয়ে ডাক্তারি করবেন না, ঠিক নয়। কারণ যে মানুষটাকে বললেন তার প্যালপিটেশনে রাতে হার্ট ফেল হতে পারত তো। কারণ কিডনি ফেল হয়ে যাওয়া মানে একটা মানুষের কতটা প্যালপিটেশন হতে পারে, আমার কিডনিটা ফেল হয়ে গেল, এবং সে জানে কিডনি ফেল হয়ে গেলে আর এই জীবনে সুস্থ হবার কোনো রাস্তা নেই। তাহলে একটা মানুষকে এরকম ডাইরেক্টলি থ্রো করলেন কেন? ক্রিয়েটিনাইন 1.7 1.5 তো নর্মাল, সবে বর্ডার লাইনে একটু পার হয়েছে, সামান্য একটু মেডিসিন খাওয়ালে 15 দিনে ঠিক হয়ে যায় সেটা। আপনি তাকে কেন বলে দিলেন তাহলে যে তার কিডনি ফেল? আমি অনেক নগণ্য মানুষ, আবার বলে দিচ্ছি, ওই ডাক্তারবাবুদের মতো অনেক বিশাল বিশাল ডিগ্রি আমার কাছে নেই, তবুও আজ একটা গভর্নমেন্ট হসপিটালে কিন্তু লিড করছি।
অনেক ডক্টরদের সঙ্গেই, ভালো লাগছে। তা বলে এই নয় যে যা তা বলে দিলাম একটা রিপোর্ট দেখে আপনি তো আর বেশি দিন নেই, বেশি দিন বাঁচবেন না। এ কি? এটা কোন ইউনিভার্সিটিতে এরকম ধরনের পড়ানো হয় আমি জানি না, ডাক্তারি পড়ানো হয়। তো সুতরাং কিডনি ফেল, এই যে সিমটমগুলো বললাম দেখে নিন আবার। প্রস্রাবের রং পরিবর্তন হয়ে যাবে, প্রস্রাবের সাথে রক্ত আসতেও পারে, প্রস্রাব করার সময় ব্যথা হতেও পারে এবং একটা কষ্ট অনুভব হবে, প্রচুর প্রেসার দিয়ে ইউরিন করতে হবে এবং দেহে ফোলা ভাব দেখা যাবে, সোয়েলিং, বডি সোয়েলিং, ফুট, নি, ফিঙ্গার, পাফি আইজ হয়ে যাবে, মুখটা ফুলে উঠবে। তখন আমাকে সিকেডি টেস্ট করতে হবে অ্যান্ড কেএফটি, কিডনি ফাংশন টেস্ট। সেখানে ক্রিয়েটিনাইন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, হিমোগ্লোবিন দেখার প্রয়োজন আছে, ডাব্লিউবিসি দেখার প্রয়োজন আছে, বান টেস্ট করার প্রয়োজন আছে, সোডিয়াম পটাশিয়াম টেস্ট করার প্রয়োজন আছে, আর একটা আল্ট্রাসোনোগ্রাফি করার প্রয়োজন আছে। বাস, এবার ডাক্তার তাকে মুড়িয়ে মুড়িয়ে খাচ্ছে। আপনি পেট সিটি স্ক্যান করুন। পেট সিটি স্ক্যান কেন? এখন একটা ইউএসজি করে দেখা হলো না, পেট সিটি স্ক্যানের অর্ডার দিয়ে দিলেন। এইগুলো উচিত না। তাই আমি কোনো ডাক্তারবাবুকে বলছি না, ডোন্ট ওয়ান্ট এনি কন্ট্রাডিকশন, আমি তাদের সম্মান রেখেই বলছি, পেশেন্টদের বলছি, এই ধরনের উক্তি যদি শোনেন আমার মনে হয় আপনি ভুল পথে এগোচ্ছেন। কারণ কিডনি এমন একটা জায়গা, শরীরের এমন একটা অর্গান, যদি ঠিকঠাক সঠিক ট্রিটমেন্টটা না হয় এই ফিল্টার মেশিনটা খারাপ হবে। মানব দেহের ফিল্টার মেশিনের নাম হচ্ছে কিডনি। আপনি ছাই, পাশ, ভস্ম যা গিলছেন, অ্যালোপ্যাথি মেডিসিন, টক্সিক প্রোডাক্ট, ফাস্ট ফুড যা খাচ্ছেন, তার মধ্যে যতখানি টক্সিন থাকে সেই টক্সিনটাকে ফিল্টার করার কাজ হচ্ছে কিডনির। এবার একটা এই অর্গান কত বিষ শোধন করতে পারে, বিষ শোধন করতে 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 যখন দেখছে আর পারছে না, তখন সে নিজে ফেল হয়ে যায়। কেন কিডনি ফেল হয় তাহলে বুঝতে পেরেছেন? যে আপনার বাড়িতে একটা সিলিং ফ্যান আছে, আপনি তাকে বন্ধ করছেন না, দিনের পর দিন চলেই যাচ্ছে, একটা সময় কি হবে? কন্ডেন্সারটা পুড়ে যাবে, আই মিন ফেল। সো হিউম্যান বডিতে কন্ডেন্সার হচ্ছে কিডনি, তাকেও তো রেস্ট দেবার প্রয়োজন আছে। ডাবের জল কেন খায়? কিডনি ফিল্টার হয়। কুলত্ব কড়াই কেন খায়? গোখুরা চূরণ কেন খায়? কিডনি ফিল্টার হয়। পাষাণ ভেদি কেন খায়? কিডনি ফিল্টার হয়। তার মানে আপনার বাথরুমের মধ্যে যে জালতিটা আছে, সেখান দিয়ে জল যেতে যেতে দেখবেন তার গায়ে শ্যাওলা জমে তো জালতিটার মধ্যে, সেটা পরিষ্কার করতে হয় না? তাহলে কিডনির মধ্যে এই জালতিতে যখন শ্যাওলা পড়ে যাচ্ছে, সেটাকে পরিষ্কার করতে হবে না? তাহলে কেন কুর্তি কলায় জল খেতে বলি, বুঝতে পেরেছেন? না, আপনি কি ভাবছেন তাহলে ব্লিচিং পাউডার গুলে খেতে বলবো? নিশ্চয়ই না। কুলত্র কড়াইয়ের জল, অথবা গোখুর চূরণ, অথবা ধনে ভিজিয়ে খান, অথবা পাষাণ ভেদি, সুতিকাবরণ, কৈশোর গুগ্গুল, চন্দ্রপ্রভা বটি, লোধ্রাসব, উশিরাসব, পুনর্নাভারিষ্ট, কত বলবেন? কেন সারাদিন এই পেশেন্টটাকে দেখি প্রতিদিন? কেন মানুষ আসছে আমাদের কাছে? আয়ুর্বেদে কেন আসছে? কারণ ওই ডায়ালিসিস করতে করতে ওই গল্পটা একদিন দি এন্ড হয়ে যাবে, আপনার কিডনিরা সুরাহা হলো না, ওই কিডনি খারাপ নিয়ে চলে যাবেন ডায়ালিসিস করতে করতে। কতদিন ডায়ালিসিস নেবেন? কত বছর নেবেন? আপনার তো একটা সাবস্টিটিউট ওয়ে বের করতে হবে। নেই, একটাই বই, আপনার ডায়ালিসিস হোক না, আমি বন্ধ করতে বলছি না, সাইড বাই সাইড এই মেডিসিনটাকে স্টার্ট করে দেখুন। 1 মাস মেডিসিনটাকে, কোনো গল্প কথা না, 1 মাস মেডিসিন কিনে খেলে আপনার ঘটি বাটি বন্ধ হয়ে যাবে না। আপনি লাখ লাখ টাকা খরচা করে ফেলেছেন অলরেডি। কয়েকটা ওষুধ, 7 থেকে 8টার মতো মেডিসিন দিই, হ্যাঁ লাগে। দেখুন তো 1 মাস পরে আপনার ক্রিয়েটিনাইন, হিমোগ্লোবিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড চেক করে নিচের দিকে যাচ্ছে কিনা, নর্মাল হচ্ছে কিনা। আছে। এবার আপনার বিশ্বাসের দরকার, তাই না? নেক্সট যাই তাহলে। নেক্সট, চিরতা রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে, সবাই জানি তো। আমরা খাই কজন বলুন তো?
এখন যদি বলি যে চিরতর জল খান, আমাকে এক পেশেন্ট এসে বলেছিল, স্যার ওই চিরতর জলটা কি সকালে খেতে হবে? বলে হ্যাঁ, ঘুম থেকে উঠে দাঁত মাজার পরেই এক গ্লাস চিরতর জল খাবেন। বলছি স্যার ওটা সন্ধ্যেবেলা খেলতে হতো না, তাহলে রেডিমেড কিনে এনে খেয়ে নিতাম। রেডিমেড চিরতর জল পাওয়া যায়? বলছে কেন, বিয়ারের বোতল? মানে এইরকম সব পেশেন্ট আজকের ডেটে। তাকে বলা হচ্ছে চিরতর জল খান, সে বলছে বিয়ার খাবো স্যার। এরপর কিছু বলার থাকে কি? তাই যারা চিরতা সত্যিই খাচ্ছেন, দেখুন ব্লাড ফিল্টার হয়ে যাবে, কিডনি ফিল্টার হবে, অনেক কাজ আছে। এই নামগুলো নতুন করে আমি বানাইনি। আজকে যারা আমার টিভির পর্দার সামনে বসে আছেন তাদের মধ্যে 99% মানুষ কিন্তু চেনেন, চিরতা নাম শোনেনি এমন কেউ নেই বাঙালি। খান কোথায়? আপনি তো মুরগির ডিম আর মুরগির মাংস, মুরগির মাংস আর মুরগির ডিম, বাস এতেই তো বেঁচে আছেন। সকালে ডিম রাতে মাংস, রাতে ডিম সকালে মাংস। কদিন যাবেন? ডাক্তারকে পয়সা দিতে হবে কিন্তু। এত লাক্সারি ভালো না, দিতে হচ্ছে বোধহয়। খাদ্য তালিকা বদলান, খেতে খেতে চলে যাবেন। বলো হরি হরি বল। বাঙালির মুখ বন্ধ করা যাবে না। ভগবান এই জাতটাকে বানিয়েছি সব খাবারগুলো খাবার জন্য, সব খাই, এটাও খাবো ওটাও খাবো ওটাও খাবো। এই কি একটা তালিকা বানান, সব আপনার জন্য নাকি? কই পড়াশোনার বেলায় তো হয়নি, আর্টসও পড়বো, সায়েন্সও পড়বো, কমার্সও পড়বো, কই তখন তো হয়নি, তাই না? খালি খাবার বেলায় সব। চলুন নেক্সট, কারি পাতা। এটাকে নতুন করে পরিচয় দেবার কিছু নেই। আমার 2004 সালের আবিষ্কার। কারি পাতা অনেকেই নানান জন নানানভাবে কাজ করে। হ্যাঁ, রক্ত ফিল্টার করে, হজম শক্তি বাড়ায়, কিন্তু আরও একটা কাজ আছে, আপনার শরীরে ইনসুলিন তৈরি করবে। অনেক ম্যাজিক। তাই দক্ষিণ ভারতের, সাউথ ইন্ডিয়ার লোকেরা ডালে ঝোলে অম্বলে সবেতে দেয়, মাংসও দেয়, যার ফলে সাউথ ইন্ডিয়ান লোকেদের ডায়াবেটিস খুব কম হয়, নেই বললেই চলে। কারণ আমি ওখানকার স্টুডেন্ট রাজীব গান্ধীর, আমি জানি। প্রচুর লোকের সাথে ইন্টারভিউ নিয়েছি, আমাদের মেডিকেল কলেজেই আসে। হরিতকি নাম শুনেছেন? পুজোর সময় কিনে আনেন 5টা, বরণডলায় সাজাতে হয় বলে। বরণডলায় দেওয়া থেকে আপনি প্রতিদিন একটু করে হরিতকি চিবিয়ে খান, একটাকে জাঁতে দিয়ে সুপারির মতো কেটে রেখে দিন, আর মুখের মধ্যে ধীরে ধীরে চেবাতে চেবাতে মুখের মধ্যে রাখুন। এতে যে শুধু হজম শক্তি নয়, চুল পড়া কমায়, ওজন কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জ্বর সর্দি কাশি অ্যালার্জি চর্মরোগ সারাতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রতিদিন আমাকে ফোন করে বলেন তো, স্যার হজম হচ্ছে না, গ্যাস অম্বল হয়েছে, পায়খানা পরিষ্কার হয় না গো। কেন ফোন করেন? আপনি হরিতকি চেনেন না? চেনেন তো, এখন মাথা নাড়ছেন। যান আজকে কিনে আনুন 100 গ্রাম, এনে তাকে পানে, মানে ওই সুপারি কাটার যে জাঁতি হয় ওই দিয়ে ছোট ছোট করে টুকরো করে রাখুন। 4টে করে টুকরো সকালবেলা মুখের মধ্যে দিয়ে দিন, আর ধীরে ধীরে চেপাতে চেপাতে রসটা খেতে থাকুন, একদম মিষ্টি মিষ্টি লাগবে। হরিতকি চিবিয়ে 1 গ্লাস জল খাবেন, একদম পুরো চিনির থেকেও দারুণ সুন্দর একটা টেস্ট পাবেন। ওই জলটা খেয়ে নেবার পর দেখবেন আপনার হজমে কোনো গন্ডগোল নেই। কত কি আছে, কেন অ্যান্টাসিড খেতে হবে কেন? নেক্সট, থানকুনি। এতদিন অবধি থানকুনি ব্যবহার একরকম শিখে এসেছেন, আর যারা থানকুনি চেনেন তারা সবাই জানেন যে এটা আমাশার জন্য মারাত্মক কাজ করে ভীষণভাবে। আর যারা অনুকূল বাবার ভক্ত তাদের কিন্তু বলে দেওয়াই আছে, জয়গুরু বলে মাত্র 4টি থানকুনি পাতা খাবেন সকালে, দেখবেন কোনো পেটের প্রবলেম নেই। আমাশা কম বেশি করে সব মানুষেরই থাকে, একদম চলে যাবে। হজম শক্তিও বাড়ায়, স্মৃতিশক্তি বাড়ায়, চুল পড়া কমায়। এছাড়া দেহ থেকে
ক্ষতিকর বহু টক্সিনকে বের করে দেয়। তাহলে বাড়ির আনাচে কানাচে এত থানকুনি, বা বাড়িতে যদি উঠোন বা এরকম দেখুন, এটা তো ছোট্ট টবের মধ্যে কি সুন্দর থানকুনি গাছ লাগিয়েছে, আপনি কেন লাগাচ্ছেন না? দেখুন, ইচ্ছা থাকলে অনেক কিছু উপায় হয়। আপনার মনের ইচ্ছাটা থাকা দরকার। তো আমি ভালো থাকতে চাই, ওষুধ ছাড়া থাকতে চাই, তাহলে এই সমস্ত গাছগাছালিগুলো একটু বাগানে রাখুন না, নিজের বাগানে। খালি পুঁই শাক কুমড়ো শাক লাগালে হবে? মাঝের মধ্যে একটু এই ভেষজ, এগুলো অনেক দামি জিনিস। এগুলো থেকেই মুনি ঋষিরা এইসব পাতা খেয়েই দীর্ঘ বছর বেঁচে থাকতেন। কই আপনি আমি পারছি না কেন? আমরা তো সন্ধ্যেবেলা হলেই একটু মোমো, তারপরে একটু এগরোল, তারপরে একটু চাউমিন, তারপরে একটু কেএফসি, তারপরে একটু পিৎজা, তারপরে দুধ দিয়ে চা। ঘেঁটে হয়ে গেল জীবনটা। আর তারপরের দিনে আবার ডাক্তারের কাছে দৌড়াচ্ছি, একদম গলা থেকে ডাক্তারবাবু এইখান থেকে ব্যথাটা শুরু হয়, একবার ডান দিকে যায়, একবার বাঁ দিকে যায়। মানে আমার পেশেন্টরা যেভাবে সে আর কি বলে, এই গলার কাছে যেন কি গুলটি হয়ে আটকে আছে গো, বুকটা হাঁটুপাটু করছে, এইসব বোঝায়। আমায় বসে বসে শুনতে হয়। তখন এইগুলো শোনার পর কি মনে হয়, যিনি বলছেন আমাকে টেবিলের ওপরে বসে, উনি জল খান না, জলপান করেন না। জলপান করলে এ বুক হাঁটুপাটু এসব করতো না। 3.5 লিটার জলটা খেতে হবে। সকালবেলা একটু থানকুনি পাতা অথবা একটু হরিতকি, কি অসুবিধা আছে? পয়সা দিয়ে একটা ক্যাপসুলের দাম 18 টাকা 17 টাকা দিয়ে অ্যান্টাসিড কিনে খেতে পারেন, আর সকালবেলা গিয়ে 4টে থানকুনি পাতা তুলে খেতে পারেন না। মডার্ন হয়ে গেছি। এই আল্ট্রা মডার্ন হতে গিয়ে মানুষ মরেছে। আরো যে যত দিন যাবে কি দুর্দশা হবে মানুষগুলো, দেখতে থাকুন, পিকচার আবি বাকি হয়। মানে এই মডার্ন মানুষদের মৃত্যুগুলো যে আমাদের কিভাবে হবে নিজেরাও জানি না। খুব কঠিনভাবে মৃত্যু হবে আমাদের, কেন আমরা মডার্ন হয়ে গেছি, আল্ট্রা মডার্ন। আবার বেশি মডার্ন হয়ে যা নিতে পারছি না। জাস্ট চলুন, খাতা পেন আছে তো সঙ্গে, লিখতে থাকুন। তুলসী মানে আপনারা তো জানতামই যে হাঁপানি বা অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ঠান্ডা লাগা, সর্দি কাশি, গলা ব্যথা, সাইনোসাইটিস, এমনকি মাথা ব্যথায় লাগে। কিন্তু আপনি কি জানেন যে তুলসী পাতা রোজ খেলে আপনার দুশ্চিন্তাও কমাতে পারে বা কমে? বোধহয় জানতেন না। কিডনিতে পাথর হলেও তুলসী পাতা কাজ করে। আজকেই প্রতিদিন আসে এরকম আনাড়ি কিছু পেশেন্ট, কিডনিতে পাথর হয়েছে, সে এসে বলছে ডাক্তারবাবু আমার কিন্তু একটা কিডনি নাই। কেন? কাকে দান করে দিল? আমরা দান করি নাই, কিডনিতে পাথর হয়েছিল, কেটে বাদ দিয়ে দিছে। কিডনিতে পাথর হলে কিডনি বাদ দিয়ে দিতে হয়? ঘুমাচ্ছিলেন? মানে এত বড় পাথর হয়েছিল কিডনির ভিতরে? তাহলে যখন প্রথম কোমরে যন্ত্রণা হওয়া, ইউরিনে গন্ডগোল হওয়া, ইউরিনটা ঘোলাটে হচ্ছে, যখন দেখছেন, একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে কি অনেক টাকা লাগতো, খেসারও দিতে হলো। তো এখন একটা কিডনি নিয়ে বেঁচে আছে লোক, 2টো কিডনি নিয়ে পাচ্ছে না, আপনি আবার একটা কিডনি নিয়ে। তাহলে তুলসী পাতা খেলেও কিডনির স্টোন বেরিয়ে যেতে সাহায্য করে। তুলসী পাতার বাকি কাজগুলো আপনারা সবাই জানেন, যে ঠান্ডাজনিত যে কোনো কারণে তুলসী পাতা খাওয়া যায় এবং অ্যান্টি অ্যালার্জির কাজ করে। কোল্ড অ্যালার্জির লাংসে যে অ্যালার্জি হয় ভেতরে, ইনসাইড। কিন্তু তুলসী পাতা আবার কিডনির পাথর বের করতেও সাহায্য করে। এগুলো লিখতে থাকুন, মানে এক্সট্রাগুলো, বিশেষ দ্রষ্টব্যগুলো। রসুন অতিরিক্ত কোলেস্টেরল কমায়, রক্তচাপ স্বাভাবিক রাখে। তাই বলা হয় প্রতিদিন রসুনের একটি কোয়া খেলে হৃৎপিণ্ড ভালো থাকে। যে রসুন দেখছি এটা আমরা রান্নাতে ইউজ করি, এটা খেতে পারেন, কিন্তু এর থেকেও আরো বেশি কাজ করবে কোনটা জানেন? হার্টের জন্য, যেটাকে বলা হয় 1 কোয়া রসুন। ছোট পেঁয়াজের মতো, সাদা পেঁয়াজের মতো দেখতে, একটাই কোয়া। সেই রসুন যদি সকালবেলা খাওয়া হয় খালি পেটে, একটা করে, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা থেকে ভালো থাকবেন, ভালো হজম হবে, আপনার হার্টে কোলেস্টেরল অ্যান্ড ট্রাইগ্লিসারাইড কম থাকবে, বাড়তে দেবে না, এবং হাই প্রেশারকেও কমাবে, যে সেটা যদি 1 কোয়া রসুন হয়। আর রান্নার এই রসুনটা খেলে আবার যাদের হাই প্রেশার আছে খেতে পারবেন না।
যাদের হাই প্রেশার আছে, রান্নাতে যে রসুনটা দিচ্ছি, যে পিকচারটা দেখছেন আপনারা, সেটা কিন্তু খাওয়া চলবে না। ক্লিয়ার? দিস ইজ গার্লিক। রসুনের সঙ্গে একটু খালি জোয়ান যদি খাওয়া যায়, হজম শক্তিতে ভীষণভাবে কাজে লাগে। কি বললাম? রসুনের একটা কোয়ার, এক চিমটি জোয়ান সকালবেলা চিবিয়ে খেয়ে নিয়ে এক গ্লাস জল খান, আপনার সারাদিন অ্যাসিড হবে না। গার্লিক আজোয়ান ক্যাপসুলও বেরিয়ে গেছে বাজারে, দরকার কি ক্যাপসুলের? আপনার বাড়িতেই তো আছে, তাজা ঘরোয়া টোটকাই হয়। ও যা রেজাল্ট দেবে কোনো কোম্পানির ওষুধ দিতে পারবে না। কেমন? তাহলে নতুন জিনিস শিখলেন যে রসুনের কোয়ার সাথে যদি জোয়ান খাওয়া যায় তাহলে হজমে ভীষণ ভালো কাজ করে। এখন লিখতে থাকুন না, ফোন হাতে আছে বলে কি চুলকাচ্ছে? অ্যালার্জি আছে? নিচের নাম্বারে কল করুন। কত আনাড়ি লোক আছে আমাদের দেশে বলুন তো, বাংলায় বলে দেওয়া হচ্ছে কল করলে নিচের নাম্বারে কল করুন, সেই 24 নম্বরে বসে বসে কল করে যাচ্ছে। মানে হাতে ফোন থাকলে একটু চুলকায়। ফোনই ভূষণ, ফোনটাই ভূষণ। লিখুন, এগুলো কাজে লেগে যাবে। সবসময় ওষুধ করতে হবে না। মানুষ যেদিন ওষুধ ছাড়া বেঁচে থাকবে সেদিন মানুষ সুখী, সেদিন মানুষ সুস্থ। চলুন নেক্সট দেখি। পেটের কোথায় কেন ব্যথা হয়? এই আপনারা অনেক সময় ফোন করে বলেন পেটে ব্যথা হয়েছে, ওরম বললে হবে না। কোন জায়গাটায় ব্যথা হচ্ছে? নাভিটাকে যদি মিডিল করা হয়, সেটা ডান দিকে, নাভির সরাসরি উপরে, না বাঁদিকের কোনাকুনি, না ডান দিকের কোনাকুনি, না নিচের দিকে? 9টা ভাগ করা হয়েছে আমাদের অ্যাবডোমেনকে। কেমন? তাহলে এই 9টা ভাগকে মনে রাখতে হবে আপনাকে ঠিক জায়গা মতো আমাকে বোঝাতে হবে যে পেটে ব্যথা বললেন ঠিক কোনখানটা। আপনি যদি ঠিক করে বলতে পারেন তাহলে আমিও কিন্তু আপনাকে রেমেডিসটা বলে দিতে পারবো। যেমন বাঁদিকের কর্নারের উপরে যদি হয়, পাকস্থলীর আলসার, পিত্তের ব্যথা হতে পারে, অগ্নাশয়ের জ্বালা হতে পারে, তার জন্য যন্ত্রণা, আমাকে তাহলে এর জন্য ওষুধটা দিতে হবে। যদি নাভির সরাসরি উপর দিকে হয় তাহলে অম্বল, বদহজম এবং এপিগ্যাস্ট্রিক হতে পারে। মানে এগুলো এক একটা জায়গায় এরকম প্রবলেম আছে। পেটের একদম ডান দিকের মাঝখানে যদি হয় তার মানে আপনার কিডনি পাথরের জন্য যন্ত্রণা হতে পারে, অথবা কোষ্ঠকাঠিন্যজনিত কারণে হতে পারে। মানে এইটা কিন্তু প্রতিটা মানুষকে মনে রাখা খুব দরকার। তার পেটকে যদি ভালো রাখতে হয়, আপনাদের হাতে মোবাইল আছে, এখন বরং কাজে লাগান। এই স্ক্রিন থেকে স্ক্রিনশটটা তুলে রাখুন, আপনার কাজে লাগবে। নিজেরাই জানতে পারবেন যে আপনার পেটে যে ব্যথা হচ্ছে কোন জায়গাটায় হচ্ছে, কেন হচ্ছে। তাহলে এটা ডক্টরকে বোঝাতেও সুবিধা হবে, ডক্টরের বুঝতেও সুবিধা হবে। ক্লিয়ার? চলুন। পনির প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। ছানার সঙ্গে প্রোটিন মিক্স হয়ে পনির তৈরি হয়। উচ্চমানের প্রোটিন ও ক্যালসিয়াম আছে প্রচুর, যেহেতু দুধ থেকে তৈরি হচ্ছে। ক্যান্সার প্রতিরোধক, ক্যান্সার পেশেন্টদের ভীষণভাবেই খাওয়ানো যায়। হাড়কে মজবুত করে মারাত্মকভাবে। শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে বৃন্দাবন তুলসী। এই তুলসী পাতাটা চিবোলে মিষ্টি, চিনির মতো মিষ্টি মনে হবে। এই মিষ্টি এটা কেন লাগে জানেন কি? অন্যান্য তুলসী পাতার থেকে এই তুলসী পাতাটা মিষ্টি লাগে এই জন্যই এতে ইউজেনল থাকে। এতে থাকা প্লান্ট বেসড অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ কমাতে সাহায্য করে। মানে যারা হাই প্রেশারের রোগী, বৃন্দাবন তুলসী 2টো করে চিবিয়ে খান সকালবেলা। বৃন্দাবন তুলসী লিখে রাখুন, অন্যান্য তুলসী পাতার সঙ্গে মিশিয়ে ফেলবেন না। এটাকে বলা হয় বৃন্দাবন তুলসী। এই তুলসী পাতা 2টো করে চিবিয়ে খেলে আপনার হাই প্রেশারকে নর্মাল করে দেবে। সেদিন থেকেই খাওয়া শুরু করে দেখুন। যাদের সেতি হয়ে গেছে, কি খাবেন না? ডার্ক চকলেট খাবেন না, চিনি খাবেন না, ক্যাফেইন জাতীয় যেমন কফি খাবেন না, দুগ্ধজাত দুধের কোনো প্রোডাক্ট খাবেন না, গ্লুটেন জাতীয় খাবার খাবেন না, সাইট্রাস জাতীয় ফল খাবেন না, মানে লেবু জাতীয়। আর কি খাবেন? জল প্রচুর খাবেন, জিঙ্কযুক্ত খাবার খাবেন, ভিটামিন বি ও সি, অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ খাবার খাবেন, আখরোট খাবেন,
কপার সমৃদ্ধ খাবার খাবেন আর পাকা পেঁপে খাবেন। সেতি রোগীদের জন্য বলে দিলাম। তারপর মেডিসিন তো অ্যাপ্লাই করতে হবেই। কি কি খাবেন না আর কি কি খাবে এগুলো লিখে রাখলে আপনার জানা পরিচিত বা আপনাদের পরিবারের মধ্যে বা আত্মীয় স্বজনদের মধ্যে যদি কারো সেতি থাকে তাহলে আপনারা এগুলো বলতে পারেন তাকে। সে ডক্টর যত বড়ই হোক, লন্ডনের 5খানা ডিগ্রি থাকুক, যদি লিউকোডার্মা ট্রিটমেন্ট করতে হয় সেতি যাকে বলি, তাহলে যে কোনোভাবেই এই পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড যে দেখিয়ে দিলাম এই খাবারগুলো বন্ধ করতে হবে। সেতি ট্রিটমেন্ট করছে, আপনি দুধের রসগোল্লা খাবেন, ছানা খাবেন, ঘি, পনির, মাখন এসব খাবেন, আপনার সেতি কোনোদিনই ভালো হতে পারে না। দুধের প্রোডাক্ট বন্ধ করা ইমিডিয়েট প্রয়োজন যারা সেতি ডিজিজে ভুগছেন। চলুন, কালো জিরা কেন খাবেন? কালো জিরা বলে দিই, কালো জিরা গুণের কথা আমরা কম বেশি করে সবাই জানি। এমনকি ধর্মগ্রন্থেও আমাদের কালো জিরাকে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সর্দি কাশি থেকে শুরু করে যে কোনো ধরনের মানুষ এটা খেতে পারে, বিশেষ করে যারা ভাইরাল জাতীয় রোগের ভুগছেন, ভাইরাসের, তার মানে কি ক্যান্সার, HIV, জ্বর, ইনফ্লুয়েঞ্জা, নিপা ভাইরাস, এই জ্বর, কোভিডের সময় মনে আছে যে আয়ুষ কাতটা বানাতে বলতাম আপনাদের, যেটা খেলে বডির ইমিউনিটি বাড়ে। কোভিডের সময় বলতাম, রোজ বলতাম, মাঝের মধ্যেই বলি। আমার অনেক পেশেন্ট ওটা বাড়িতে বানিয়ে চায়ের মতো আজও খায়। কি কি ছিল? আদা, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, কালো জিরে, এই 5টা জিনিস যদি জলে ফুটিয়ে সকালবেলা চায়ের মতো খান, তার শরীরে অসুখ ঢুকবে না, গ্যারান্টি আমার। কেন জানেন? পৃথিবীর সেরা ইমিউনিটি সিস্টেম বাড়াবার বলে দিলাম। প্রতিটা ফলের মধ্যে ইমিউনিটি আছে, প্রতিটা খাবারের মধ্যে ইমিউনিটি আছে, কিন্তু এই যে কাতটা বানাতে বলে দিলাম, এটা সেরা ইমিউনিটি। এবং তার সাথে যদি আবার একটুখানি গিলয় মেশানো যায়, গিলয়, তাহলে তো একদম সোনায় সোহাগা। কালো জিরা কি করে? চর্বি মুক্ত করে, চর্বি, ফ্যাট। আর কোভিডের সময় কেন বলতাম? কোভিড ভাইরাসটার বডিটা চর্বি দ্বারা আবৃত ছিল, বডিটা ফ্যাটি বডি, মনে পড়ছে? তাই এই কাতটা খেলে কোভিড আক্রান্ত হলেও সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠত, এবং এটা খেয়ে থাকলে কোভিড তাদেরকে স্পর্শ করতে পারেনি, বডিতে কোনো এফেক্ট আসেনি। কেন? হাই ইমিউনিটি হয়ে যায় বডিতে। তাই পৃথিবীর যত অসুখ আছে তার বডিতে যদি অ্যান্টিবডি থাকে, এটাই অ্যান্টিবডি, ইমিউনিটি সিস্টেম ঠিক থাকে, তার বডিতে কোনো অসুখ আসতে পারে না, সে ডেঙ্গি হোক, ক্যান্সার হোক, যাই হোক। বোঝা গেছে? ইমিউনিটি পৃথিবীর সেরা ক্ষমতা। তার বডিতে সর্দি কাশি আসবে না, তার বডিতে হাঁপানি থাকবে না, তার বডিতে সেতি হবে না, অ্যালার্জি হবে না, ডায়াবেটিস হবে না। ক্যান্সার অ্যান্ড HIV সঙ্গে লড়াই করতে গেলে বডির ইমিউনিটি হাই করতে হবে। কারণ ক্যান্সার ট্রিটমেন্টে আমাদের আয়ুষ ডিপার্টমেন্টেও ইমিউনোথেরাপি আছে, নিশ্চয়ই শুনেছেন, আমি কয়েকবারই দেখিয়েছি যে এই ইমিউনোথেরাপি, আয়ুষ ডিপার্টমেন্টের ইমিউনোথেরাপি ক্যান্সার পেশেন্টদের উপর মারাত্মক কাজ করে। আমি যে 15 দিনের ওষুধ দিয়ে ইমিউনোথেরাপি দিই আয়ুষ ডিপার্টমেন্টের। তাই কালো জিরা এমন একটি উপাদান, এমন একটি ইনগ্রিডিয়েন্টস, এমন একটি ক্রুড ড্রাগস, যেটা যে কোনো ওষুধ তৈরি করতে গেলে এটা দিলে কোনো ক্ষতি নেই, সেই ওষুধের গুণাগুণের ক্ষমতা আরও বেড়ে যায়। আর আমার কাছে যারা মোটা থেকে রোগা হতে চান, তার জন্য আসেন, তাদেরকে তো বলেই দিই, 1 চামচ কালো জিরের ডাস্ট 1 গ্লাস ফুটন্ত জলের মধ্যে দিয়ে যদি একটুখানি পাতিলেবুর রস দিয়ে দেওয়া যায়, সকালবেলা খালি পেটে খেতে থাকুন, আপনার ওজন কমবেই, কোনো ভুল নেই।
বদহজম বা গ্যাসের সমস্যা সারাতে কার্যকরী ভূমিকা পালন করে। মৌরি ভীষণভাবে হজমে সাহায্য করে। যাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি আছে লিখে নিন এগুলো। সবাই ফোন করে অন্তত 100টা ফোন এলে 90টা একই কথা, এই হজম হচ্ছি না, খিদে নাই গো ডাক্তারবাবু, বলবেন না আর। এগুলো লিখে নিন। মৌরি ভেজানো জল খাবেন, টক দই দিয়ে ভাত খাবেন, শশা খাবেন, কাঁচা পেঁপে খাবেন, আদা খাবেন, ব্রাউন রাইস খান, পালং শাক খান, কাঁচা হলুদ খান। আপনার পেটে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হবে না, হতে পারে না। ঠিক, তাহলে চলুন ফিরে আসি, একটা ফোন নেই। হ্যাঁ নমস্কার। হ্যালো, নমস্কার স্যার। বলছি এই যে টিভিতে ওই স্যার দেখাচ্ছে না ডাক্তারবাবু, বলছি সুগারেরটা বলবে না আজকে? না, আচ্ছা ওটাও ইউটিউবে পেয়ে যাবেন, ইউটিউবে চলে যান। আচ্ছা, ওকে, দেখতে, হ্যাঁ দেখতে থাকুন অনুষ্ঠান, সুবিধা হবে। কারণ আমি কিন্তু কারি পাতার পর্বে এসেছি, আপনি বোধহয় খেয়াল করেননি বা আপনারা খেয়াল করেননি। কারি পাতা আর কাঁচা হলুদ সকালবেলা একটুখানি চিবিয়ে খেলেই আপনার সমস্যার সমাধান। হ্যাঁ, সুগারের জন্য বলুন। ঘড়ির কাঁটা কি বলছে, কতক্ষণ আছি? আছি তো খানিক্ষণ। চলুন আবার একটি পর্বে যাই এবার, কারণ না গেলে তো হবে না। আপনাদের জন্য সুখবর, সুখবর, সুখবর। কি সুখবর নিয়ে এসেছি চলুন দেখে নিই। মা আসছে শুভ মহালয় আগে, তারপরেই মা। 14 তারিখ মহালয়া পড়েছে, 14ই অক্টোবর। 14 তারিখ শনিবার পড়েছে। তা আজকে সমস্ত স্টাফরা মিলে ডিসাইড করেছে যে না, 14 তারিখে মহালয়ার দিন প্রতি বছর হয়, যেহেতু আমরা মহালয়ার দিনটা পড়েছে কেন, শনিবার, শিশিরকুঞ্জে ডেট পড়েছে। আর 15 তারিখ ডেটটা পড়েছে গোরাবাজার ক্যান্টনমেন্টে, দমদমে। তাহলে 14 তারিখ শনিবারেও আমাদের ক্যাম্পেইনিং থাকছে, তাই এখন থেকে বুকিং করান। শুভ মহালয়ার দিন, মহালয়া শুনেই একদম স্নান করে বেরিয়ে পড়ুন সবাইকে নিয়ে। পরিবারের একটা ফিজে দুজনকে দেখাতে পারবেন, দুটো ফিজে গোটা পরিবারকে দেখাতে পারবেন, মানে 5 জন মিলে। ঠিক, আর এই ফেসিলিটিসটা থাকছে দমদম ক্যান্টনমেন্টেও। 15 তারিখে থাকছে একই ফেসিলিটিস, কোনো অসুবিধা নেই। 2 দিন ব্যাপী করে দিলাম, তাতে প্রচুর মানুষ আসতে পারবেন, কারণ একদিনে প্রচুর ভিড় হয়ে যায়। কিন্তু একটার ব্যাপার মাথায় রাখবেন, কিন্তু 14 তারিখ কিন্তু ক্যাম্পেনিংটা হবে বারাসাত শিশিরকুঞ্জে, 15 তারিখ ক্যাম্পেনিংটা হবে দমদম ক্যান্টনমেন্টে। 2 দিন 2 জায়গায়, 14 তারিখ শিশিরকুঞ্জ বারাসাত আর 15 তারিখ দমদম ক্যান্টনমেন্ট। কেমন? ফেসিলিটিস 2 দিনে একই থাকবে, একটা ফিজে 2 জন, 2টো ফিজে গোটা পরিবারকে দেখিয়ে দিন। কেমন? তাহলে আর বলার কিচ্ছু নেই। পুজো সবার ভালো কাটবে, কারণ মহালয়ার বেশি দিন নেই। কাল থেকে নাম বুকিং করাতে শুরু করুন। আর যাদের একটু ক্রনিক ডিজিজ, প্রচণ্ড ব্যথা যন্ত্রণায় ভুগছেন, আগামীকালকেই চলে আসুন। আগামীকালকেও আমি বারাসাত শিশিরকুঞ্জে আছি, কারণ সামনে পুজো। পুজোটা মাটি করে লাভ নেই, আপনাদের জন্যই এখন প্রতিদিন খোলা, এভরি ডে খোলা। সত্যিই তাই। কেন? আপনাদের জন্য। ভাবছেন কি? নিচের নাম্বারটা নোট করুন। করে টিভির দিকে তাকিয়ে থাকার কিছু নেই, নিচে 2টো নাম্বার দেওয়া আছে, ওই 2টো নাম্বার নোট করে নিন। এখনই ফোন করে বলুন আগামীকাল আসতে চাইছি। কেন দেরি করবেন? আপনার জন্য আমি যদি গলা অবধি জলে নেমে যেতে পারি, আপনি 1 হাঁটু জলে নামতে পারবেন না আমাদের জন্য? একটু কষ্ট করে চলে আসুন। আর যদি খুব কষ্ট হয়, আসতে পারছেন না, অনেক দূরে বাড়ি, তাহলে ভিডিও কলিংয়ে বুকিং করান। আগামীকাল ভিডিও কলিং আছে, কারণ এখন ভিডিও কলিং কিন্তু সপ্তাহে 2 দিন মাত্র, শনিবার এবং মঙ্গলবার। ক্লিয়ার? চলুন নেক্সট। বলছে হ্যাথওয়ে কানেকশন যাদের আছে, টিভিতে যারা হ্যাথওয়ে কানেকশনে দেখেন, যাদের কেবল লাইন হ্যাথওয়ে, তারা 687 এই নাম্বারে এখনই ঘুরিয়ে দেখুন। আপনারা আমাদের এই মায়া টিভি ডাইরেক্ট দেখতে পাবেন, সারা দিন ব্যাপী দেখতে পাবেন। ঠিক,
আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে SMS করে জানান আমার 8336973024 যে হ্যাথওয়ে কানেকশন আছে কিন্তু 687 নাম্বারে দেখতে পাচ্ছেন না, প্লিজ আমাকে এই নিচের যে নাম্বারটা দিয়ে রেখেছি সরাসরি কথা বলার জন্য, ওটা হোয়াটসঅ্যাপ নাম্বারও, ওই নাম্বারে আপনি লিখে পাঠান হ্যাথওয়ে কানেকশন আছে কিন্তু 678 নম্বরে দেখতে পাওয়া যাচ্ছে না। না, 87। নেক্সট শিলিগুড়ির কথা বলে দিই, এ মাসে লাস্ট উইকে হচ্ছে না, নেক্সট মান্থের নভেম্বরের 1 তারিখ 2 তারিখ শিলিগুড়ি আসছি আবার। কলেজ মোড় অলিক ডায়াগনস্টিক সেন্টার, যারা বহু দূরে আছেন তাদের জন্য, যারা জলপাইগুড়ি, দার্জিলিং অথবা মাথাভাঙা, ধূপগুড়ি, ময়নাগুড়ি নাম লিখিয়ে দিন, এবং আলিপুরদুয়ার অলিক ডায়াগনস্টিক সেন্টার। নিচের নাম্বার লেখাতে পারেন নামটা, কিন্তু বলতে হবে আপনাকে আপনি কোন চেম্বারে দেখাতে চাইছেন, নাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে। আপনাকে জানাতে হবে আপনি কোন চেম্বারে দেখাতে চান, বারাসাতে না দমদমে না শিলিগুড়িতে, কেমন? ওকে, নেক্সট যাই। শিলিগুড়ি স্টেশন থেকে এমন কিছু দূর নয়, যারা আশেপাশে আছেন একটু দূর থেকে চলে আসছেন, ট্রেন থেকে নেমে মাত্র 10 মিনিট টোটো অটো যে কেউ নিয়ে চলে যাবে। ডক্টর সেন ইউনিট এখন মেন বারাসাতে মেন ব্রাঞ্চ, দ্বিতীয় দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল, সানডে, মন্ডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে 4 দিন। রবিবারেও কিন্তু এখন খোলা আছে, তাই রবিবারে যারা আসতে পারতেন না রবিবারেও এখন চলে আসুন, কিন্তু সকাল 9টা থেকে দুপুর 12টা অবধি। ঠিক আছে, চলে আসুন, ওর মধ্যে চলে আসতে হবে, ওর বাইরে এলে 12টার পরে এলে আর দেখা হবে না, নাম নেওয়া হবে না আর, কেমন? নেক্সট, ডিস্ট্রিক্ট চেম্বারগুলি খুলে গেছে, যেমন কামিং থার্সডে বৃহস্পতিবারে, এই সপ্তাহের বৃহস্পতিবারে আমি আসছি পটাশপুর মংলামারয়। যারা ওখানকার পুরনো পেশেন্ট এবং নতুন যারা দেখেন ওখানকার এবং এখানে এসে দেখিয়ে গেছেন, তারা পটাশপুরে নাম লিখিয়ে দিন, নিচের নাম্বার যাচ্ছে পটাশপুরের, স্ক্রোলিংয়ে আছে। যারা দূরে থাকেন ভিডিও কলিংয়ে 4টে থেকে শুরু হয়ে যায়, তাই এখন থেকে নাম লেখান যারা ভিডিও কলিংয়ে দেখাতে চাইছেন, কেমন? যারা অনেক দূরে থাকেন তারা বাড়িতে বসে ফোনে ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখাতে পারেন। যারা বাড়িতে বসে মেডিসিন ডেলিভারি নিতে চান, কারোর পার্সোনাল অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না, ডক্টর এস কে সেন হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এই অ্যাকাউন্ট নাম্বারেই আপনি টাকা পাঠাবেন। অ্যানি টাইপ অফ ক্যান্সার এবং কিডনি সংক্রান্ত যে কোনো ব্যাপারে দমদম ক্যান্টনমেন্ট হসপিটাল, মিউনিসিপ্যালিটি হসপিটাল সরাসরি চলে আসুন। এখন এই মাস থেকেই শুরু হয়ে গেছে, মেডিক্লেম থাকলে বিনা দ্বিধায় চলে আসুন। মেডিক্লেম আছে অনেকে, দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ক্যান্সার রিসার্চ সেন্টার। পঞ্চকর্মা কালী পুজোর পর শুরু হবে। বিদায় নিতে হচ্ছে, সময় বহিয়া যায়, ঘড়ি কাঁটার স্বাদ দিচ্ছে না। আবার কাল দেখা হবে, সেম টাইম সেম চ্যানেল।